নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে অনেকদিন পর নিফটি আজকে একটা ভালো র্যালি দেখিয়েছে, প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তবে আজকের যদি হাই দেখেন, আজকে নিফটি 24,899.85-এর হাই লাগিয়েছিল, মানে একদম 24,900 লেভেল থেকে ফিরে এসেছে। এবং আজকের দিনের যদি লো দেখেন, আজকের দিনের লো লাগিয়েছিল 24,613.10। আর কালকের ভিডিওতেই বলেছিলাম এই যে 24,600 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়িয়েছে। এই লেভেলটাকে যদি ভেঙে দেয় তাহলে নিচের দিকে নামতে পারে এবং এই মুহূর্তে নিফটির জন্য 24,700 লেভেলটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়ে দাঁড়াবে। এই লেভেলের উপরে থাকলে নিফটি এখন 24,800 থেকে 900 পর্যন্ত যেতে পারে। আর আজকের দিনে যে নিফটি বেড়েছে এর মূল কারণ প্রধানত আজকের যে নিফটির এক্সপায়ারি সেটাই, এর পেছনে কিন্তু অন্য কোনো সেরকম কারণ নেই। এবং এই সপ্তাহে 24,600 লেভেলে একটা বড় কল রাইট হয়ে বসেছিল এবং আজকের দিনে কল রাইটাররা অনেকেই লসে তাদের যে পজিশন সেটা স্কোয়ার আপ করে দিয়েছে। তবে গ্লোবালিও যে কিছু মার্কেট রয়েছে সেখানেও হালকা পজিটিভ সিগন্যাল দেখা গেছে। যদি দেখেন ড্যাক্স এটা প্রায় 0.31% বাড়া, তারপর ফুটসি এটা 0.16% বাড়া, ক্যাপ 40 এটা 0.28% বাড়া। তারপর যে সাংহাই রয়েছে, হ্যাংসেং রয়েছে, এগুলো অল্প অল্প বাড়া রয়েছে এবং কোস্পিড মার্কেট প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তবে আজকের দিনে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এই যে বিদেশি মার্কেট এদের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। আজকে শুধুমাত্র নিফটি এক্সপায়ারির কারণেই বাজারে একটা তেজি দেখা গেছে। তবে এই তেজি টিকিয়ে রাখার জন্য অনেক পজিটিভ খবরের দরকার, কিন্তু মার্কেটে এখন 5 থেকে 6টা নেগেটিভ পয়েন্ট ঘোরাঘুরি করছে। তো পরের ভিডিওতে এই পয়েন্টগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। আজকে যদি ব্রডার মার্কেট দেখি, নিফটি এটা তো 0.53% বেড়েছে, তারপর নিফটি নেক্সট 50 এটা 0.42% বেড়েছে, নিফটি ব্যাংক এটা 0.15% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.47% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট এইটা ভালো পারফর্ম করেছে, প্রায় 1%-এর উপরে বেড়েছে। এরপর নিফটি 100, 200, 500 এইগুলো সবই 0.5%-এর উপরে বেড়েছে। এবং আজকের দিনে স্মল ক্যাপ প্রায় 1%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এবং ইন্ডিয়ার যে ভিক্স রয়েছে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা প্রায় 4%-এর কাছাকাছি পড়েছে। আজকের দিনে বিএসসি সেন্সেক্সও প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আজকের যে হাই সেটা লাগিয়েছিল 81,911.13, মানে অনেকটাই বেড়েছিল এবং সেইখান থেকে প্রায় 500 পয়েন্টের কাছাকাছি পড়েছে। এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 80,983। নিফটি ব্যাংকও আজকে 0.15% বেড়ে বন্ধ হয়েছে। আগামীকাল আরবিআই এর যে এমপিসির মিটিং চলছে তার আউটকাম বেরোবে, সেই কারণের জন্যই আজকে নিফটি এবং সেন্সেক্সের তুলনায় খারাপ পারফর্ম করেছে। আজকে নিফটির মধ্যে 2,973 খানা স্টক ট্রেড হয়েছে, তার মধ্যে 1,738 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1,144 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। তবে আজকের যে পজিটিভ সেন্টিমেন্ট সেটা কিন্তু পুরোপুরিটাই নিফটির এক্সপায়ারির উপর ডিপেন্ড করেছে। এবং নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন 34টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 15টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটি কোম্পানিতে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়নি, মানে এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস ছিল আজকেও সেই দামে বন্ধ হয়েছে। এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি, অটোতে আজকে একটু প্রেসার লক্ষ্য করা গেছে, তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া, এফএমসিজি এটা 0.18% বাড়া, আইটিউ প্রায় 0.5%-এর কাছাকাছি বেড়েছে, মিডিয়া, পিএসইউ ব্যাংক এইগুলোতে হালকা প্রেসার লক্ষ্য করা গেছে, মেটাল 0.5%-এর উপরে বাড়া রয়েছে এবং ফার্মা আজকে তেজি দেখিয়েছে, প্রায় 1.28% বেড়েছে। আর আজকের দিনে মার্কেটে নজর কেড়েছে নিফটি রিয়েলটি আজকের দিনে 0.2% বেড়েছে। আজকে নিফটির কোম্পানিগুলোর মধ্যে এই ইটার্নাল, যেটাকে জোম্যাটো নামে পরিচিত ছিল, প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। আর এই ইটার্নাল এটা তো কয়েকদিন ধরে ভালোই পারফর্ম করছে। তারপর টেন লিমিটেড এটাও 3%-এর উপরে বেড়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটাও 3%-এর উপরে বেড়েছে, তারপর পাওয়ার গ্রিড কর্পোরেশন এটাও 2%-এর উপরে বেড়েছে এবং আইসিআইসিআই ব্যাংকের শেয়ার আজকে 0.2%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এরপর যে কোম্পানিগুলো পড়েছে, ইন্ডাসইন্ড ব্যাংক এটা 1.39% পড়েছে, তারপর টাটা কনজিউমার 1%-এর উপরে পড়েছে, অ্যাক্সিস ব্যাংক 0.94%, বাজাজ ফাইন্যান্স 0.69% এবং বাজাজ ফিনসার্ভ এটা 0.57% পড়েছে। এরপরে কিছু শেয়ার আজকে মার্কেটে ভালো পারফর্ম করেছে, তো সেইগুলো একের পর এক দেখে নেব। প্রথমে যদি দেখেন পিএনসি ইনফ্রাটেক লিমিটেড আজকের দিনে 5.29% বেড়েছে। এই যে নুভামা রয়েছে তারা এই শেয়ারটাকে হোল্ড রেটিং দিয়েছে, মানে ধরে রাখতে বলেছে, এবং আগের যে একটা টার্গেট দিয়েছিল 281 সেখান থেকে বাড়িয়ে করেছে 286। তবে দেখতে পাচ্ছেন আজকের দিনে স্টকটা তারও উপরে উঠে ট্রেড করেছে। এরপরে ফার্স্ট ক্রাই বা বিএনবি সলিউশন লিমিটেড প্রায় 10%-এর উপরে বেড়েছে। কোম্পানিতে দেখতে পাচ্ছেন আজকের দিনে একটা হেভি ভলিউম তৈরি হয়েছে, মানে প্রচুর কেনাকাটা হয়েছে বা বড় কোনো প্লেয়ার এর অনেক শেয়ার কিনেছে। এছাড়াও যদি দেখেন এই যে জেএম ফাইন্যান্সিয়াল রয়েছে, এরা এই ব্রেনবি সলিউশন বা ফার্স্ট ক্রাই এটাকে বাই রেটিং দিয়েছে, কারণ এই জেএম ফাইন্যান্সিয়াল এরা মনে করছে এই যে ব্রেনবি সলিউশন বা ফার্স্ট ক্রাই এখন আন্ডার ভ্যালু জোনে চলছে, মানে মার্কেটের প্রাইস হিসাবে এর যে দাম সেটা অনেক সস্তা চলছে।
সেই কারণের জন্যই বাই রেটিং দিয়েছে। তো জেএম ফাইন্যান্সিয়াল নিয়ে যখন কথাই হচ্ছিল, জেএম ফাইন্যান্সিয়াল আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 7.5% উপরে বেড়েছে। কোম্পানির যে কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছিল সেখানে কোম্পানির যে নেট প্রফিট সেটা এর আগের বছর সেম কোয়ার্টারে মাইনাসে ছিল -674 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 235 কোটি। এবং কোম্পানি তার রেজাল্ট বার করার পর থেকেই ক্রমাগত র্যালি দেখিয়েই চলেছে। দেখতে পাচ্ছেন এক মাসে প্রায় 40%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে ইটার্নাল লিমিটেড, এই স্টকটা আজকে কেন 4.5%-এর কাছাকাছি বেড়েছে? এর কারণ হলো এর যে একটা কম্পিটিটর রয়েছে তার জন্য একটা খারাপ খবর এসেছে। আর এই কোম্পানিটা কিছুদিন আগে পড়েছিল। তো কেন পড়েছিল সেটা আগে দেখে নিই চলুন। এইখানে দেখতে পাচ্ছেন জোম্যাটো এবং তার সঙ্গে সঙ্গে সুইগিও, তাদের যে মার্কেট ক্যাপ সেটা প্রায় 16,000 কোটি টাকা পড়ে গিয়েছিল। কি কারণে? কারণ এদের যে একটা কম্পিটিটর রয়েছে জেপ্টো, এরা বাজারে আইপিও নিয়ে আসার প্ল্যান করেছিল। এবং তারপরে 20 মের খবর দেখতে পাচ্ছেন এই যে জেপ্টোর যে লেবার ইউনিয়ন রয়েছে তারা এই জেপ্টোর বিরুদ্ধে কমপ্লেন করে দিয়েছিল যে লেবারদের কিছু প্রমিস করা হয়েছিল এবং সেইগুলো এই যে জেপ্টো কোম্পানিটা মেটায়নি। আর তারপরেই এই খবর দেখতে পাচ্ছেন এই জুন 4-এর খবর, এই জেপ্টো আপাতত বিদেশ থেকে টাকা জোগাড় করার চেষ্টা করছে এবং এরা যে আইপিও আনার প্ল্যান করেছিল সেটাকে আপাতত বন্ধ করে দিয়েছে। তবে দেখুন এতে কিন্তু আপাতত স্বস্তি মিললেও ভবিষ্যতে এই আইপিও আসবে। জেপ্টো কি বলেছে দেখুন, এদের যে আইপিওর প্ল্যান সেটাকে পিছিয়ে করেছে 2026, মানে কিছুদিনের জন্য বাজারে এই জোম্যাটো এবং সুইগির যে কম্পিটিটর সেটা থাকবে না। এবং সেই কারণের জন্য জোম্যাটোর সঙ্গে সঙ্গে সুইগির শেয়ারটাও আজকের দিনে 0.66% বেড়েছে। এরপরে কিছু কোম্পানি আজকে ভালো পারফর্ম করেছে। এই যে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার প্রায় 5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন ওয়েলস্পুন কর্প, এটাও প্রায় 5.6%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন জিএমডিসি, এটাও 4%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ভারত ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন শেষের দিকে একটা বড় স্পাইক দেখিয়েছে। তো এর পেছনে কি কাজ করছে এই ভারত ইলেকট্রনিক্স? এ আরো একটি নতুন অর্ডার পেয়েছে। কোম্পানিটা মাঝগাঁও ডক এবং জিআরএসি এই দুটো কোম্পানির তরফ থেকে 2323 কোটি টাকার ফ্রেশ অর্ডার পেয়েছে। আর এই অর্ডার পাওয়ার কারণেই এই স্টকটাতে আজকে একটা সার্জ দেখা গেছে। এরপরে এসজিবিএন লিমিটেড আজকের দিনে 4%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানির যে শর্ট টার্মের টার্গেট সেটা কিছু ব্রোকার বাড়িয়ে দিয়েছে। এইখানে দেখুন কোম্পানিটা এই মুহূর্তে প্রায় 102.60-এর কাছাকাছি চলছে এবং এর যে শর্ট টার্মের টার্গেট যার টাইম ফ্রেম 1 সপ্তাহ সেটা বাড়িয়ে করা হয়েছে 110। তো এই কারণের জন্য স্টকটাতে আজকে একটা র্যালি দেখা গেছে। এরপরে বিশাল মেগাপাল লিমিটেড আজকের দিনে প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যদি দেখেন সিডিএসএল, এটাও 4.54% বেড়েছে এবং সিডিএসএল এর পর বিএসি, এটাও 4%-এর কাছাকাছি বেড়েছে। আর যবে থেকে এনএসি তাদের আইপিও নিয়ে আসার কথা ঘোষণা করেছে তবে থেকে দেখতে পাচ্ছেন বিএসি এবং সিডিএসএল এই দুটো শেয়ার ভালো পারফর্ম করছে। কারণ যে আইপিও গুলো আসতে চলেছে তাদের যে গ্রে মার্কেটের প্রিমিয়াম সেগুলো বেড়েই চলেছে। আর এই সিডিএসএল এবং বিএসি এই শেয়ারগুলোতে যে ভলিউম সেগুলো প্রায় 200%-এর কাছাকাছি বেড়ে গেছে। এরপরে আজকের দিনে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানিটা রিসেন্টলি তো দেখেছিলেন একটা যে পোলার রিসার্চ ভেসেল তার অর্ডার পেয়েছিল এবং আজকে কোম্পানিটা আরো একটা নতুন অর্ডার পেয়েছে। কোম্পানিটা জার্মানি থেকে এই যে মাল্টিপারপাস কার্গো ভেসেল আছে সেইগুলো তৈরির অর্ডার পেয়েছে। এরপরে এর সঙ্গে সঙ্গে এই শিপ বিল্ডিং সেক্টরে কাজ করা কোম্পানি কোচিন শিপইয়ার্ড 13%-এর উপরে বেড়েছে। যদি দেখেন স্টকটাতে আজকে একটা ভলিউম স্পাইক হয়েছে, মানে বড় কেনাকাটা হয়েছে। এর আগে দেখতে পাচ্ছেন এইখানে জুন মাসের 3 তারিখেও একটা বড় কেনাকাটা হয়েছিল। তারপরে আপি স্পেস সলিউশন, এটাও 5%-এর কাছাকাছি বেড়েছে। এতেও যদি ট্রেডিং ভলিউম দেখেন সেটা হঠাৎ করে বেড়েছে। এরপরে একটি ব্রোকিং কোম্পানি অ্যাঞ্জেল ওয়ান 4%-এর কাছাকাছি বেড়েছে। তো এর জন্য একটি ভালো খবর এসেছে। দেখতে পাচ্ছেন কোম্পানির যে ক্লায়েন্ট বেস সেটা ইয়ার অন ইয়ার 34% বেড়েছে। কোম্পানির যে টোটাল ক্লায়েন্ট সংখ্যা সেটা 34.1% বেড়ে হয়েছে 3.195 কোটি। তবে কোম্পানির যে অ্যাভারেজ ডেইলি অর্ডার সেটা ইয়ার অন ইয়ার 23.4% পড়ে গেছে। আর আজকে রিয়েল এস্টেট সেক্টরের যে কোম্পানিগুলো সেগুলো ভালো পারফর্ম করেছে। যদি দেখি এখানে ব্রিগেড এন্টারপ্রাইজ প্রায় 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর যে প্রেস্টিজ এস্টেট আছে এটা 3%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ডিএলএফ লিমিটেড এই দিল্লি বেস্ট এই যে রিয়েল এস্টেট কোম্পানিটা এটাও 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ওবেরয় রিয়েলিটি এটা 1.5%-এর কাছাকাছি বেড়েছে এবং গোদরেজ প্রপার্টিজ এটাও 2%-এর উপরে বেড়েছে। কি কারণে বেড়েছে? কারণ এই যে রিয়েল এস্টেট সেক্টরে এনআরআই এবং যে এইচএনআই আছে এদের যে ডিমান্ড সেটা অনেকটা বেড়ে গেছে। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে দিল্লি এনসিআর, এতে যে সমস্ত হাউসিং প্রজেক্ট তৈরি হচ্ছে তার মধ্যে 59%, তারপর হায়দ্রাবাদের 18%, তারপর যদি দেখেন এমএমআর মানে মুম্বাইয়ের প্রায় 12%। এদের যে প্রাইস সেগুলো সবই 2.5 কোটির উপরে। আর এটাই বোঝাচ্ছে এই যে প্রিমিয়াম রিয়েলিটি হোম রয়েছে সেইগুলোতে হাই নেট যে ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের ডিমান্ড সেগুলো বাড়ছে এবং তারা কেনাকাটাও করছে। এরপরে টাটা মোটর লিমিটেড এই কোম্পানিটার জন্য যে সেলসের ডেটা সেখানে কিছু খারাপ খবর এসেছে। এইখানে যদি দেখি কোম্পানির যে জেএলআর জাগুয়ার ল্যান্ড রোভার তার যে সেলস সেটাই মে মাসে 24% পড়ে গেছে। এই মে মাসে মাত্র 4,643 খানা গাড়ি তারা বিক্রি করতে পেরেছে। কোম্পানি এর আগের মাসে 6,093 খানা গাড়ি বিক্রি করতে পেরেছিল আর এইখানে বিক্রি করেছে 4,643টা। আর এর পেছনে মূলত ট্রাম্পের যে ট্যারিফ সেটাই কাজ করছে। এই ট্রাম্পিং
এই ট্যারিফ ঘোষণা করার পর ইউকে আমেরিকাতে তাদের যে জেএলআর সেটা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল। তো সেই কারণের জন্যই এই সেলসে পতন লক্ষ্য করা গেছে। এরপরে গো ফ্যাশন ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানি তাদের যে বিজনেস সেটা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। এখানে দেখতেই পাচ্ছেন এদেরই যে ব্র্যান্ড গো কালার্স, এরা দুবাইয়ের যে সিলিকন সেন্টার মল রয়েছে সেখানে প্রথমবারের জন্য একটি ইন্টারন্যাশনাল স্টোর খুলে ফেলেছে এবং এরপরে এই যে স্টোরের সংখ্যা সেটা বিদেশে এরা আরো বাড়াবে। এরপরে ম্যান ইন্ডাস্ট্রি লিমিটেড এই কোম্পানিটা একটা নতুন অর্ডার পেয়েছে। কোম্পানিটা 1150 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে এবং যেটা কোম্পানিকে 12 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এই অর্ডারটা পাওয়ার পর কোম্পানির যে টোটাল অর্ডার বুক সেটা বেড়ে দাঁড়িয়েছে 3500 কোটি টাকা। আর এরপর যদি কোম্পানিটার মার্কেট ক্যাপাসিটি দেখি সেটা হচ্ছে 2561 কোটি টাকা। মানে কোম্পানির যত মার্কেট ক্যাপাসিটি রয়েছে তার থেকেও বেশি অর্ডার বুক হয়ে গেছে কোম্পানিটার। তো সেই কারণের জন্য আপনি চাইলে এই যে ম্যান ইন্ডাস্ট্রি লিমিটেড এইটাকে স্টাডি করতে পারেন। এরপরে রেলটেল কর্প আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 11টার পর হঠাৎ করে একটা বড় স্পাইক দেখিয়েছে। এই রেলটেল এই কোম্পানিটা মহারাষ্ট্র মোটর ভেহিকেল যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের তরফ থেকে 274 কোটি টাকার একটা ফ্রেশ অর্ডার পেয়েছে। এরপরে বেদান্ত লিমিটেড এই কোম্পানিটার জন্য একটা ভালো খবর এসেছে। যদি দেখেন কোম্পানি এনসিডি মানে নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে যে একটা টাকা তোলার চেষ্টা করছিল সেটা তারা সফলভাবে করে ফেলেছে। এবং এই টাকা তোলার পর এই কোম্পানিটা কি কাজ করবে, তাদের যে ধার রয়েছে ডেপ্ট সেটাকে রিডাকশন করবে এবং কোম্পানির যে একটা রিনিউয়েবল এনার্জি টার্গেট রয়েছে সেটাকে পূরণ করবে। আর এই মুহূর্তে কোম্পানির যে রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি সেটা বেড়ে দাঁড়িয়েছে 1.03 গিগাওয়াট। এবং এই বেদান্ত 2030-এর মধ্যে এই যে রিনিউয়েবল এনার্জি টার্গেট সেটা রেখেছে 2.5 গিগাওয়াট। মানে এই কোম্পানিটা এদের যে রিনিউয়েবল টার্গেট সেটা রেখেছে প্রায় 150%। এই 4 থেকে 5 বছরের মধ্যে এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জিতে প্রায় 150% গ্রোথ দেখাবে। এরপরে বোম্বে ডাইং অ্যান্ড এমএফজি কো লিমিটেড, যদি দেখেন কোম্পানির একটা প্রমোটার বোম্বে বুরমা এরা প্রায় 2.71% স্টেক সেল করে দিয়েছিল। তো দেখুন প্রমোটারের স্টেক সেল করে দেওয়া এটা প্রাথমিকভাবে একটা খারাপ হিসাবেই ধরা হয়, তবে তারপরে এটাও দেখতে হয় যে কারা সেই স্টেক কিনলো এবং কারা সেই স্টেক কিনেছে সেই রিপোর্টটাও সামনে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একজন প্রমোটার এই স্টেক বিক্রি করেছে এবং কোম্পানিরই আরো একজন প্রমোটার এই স্টেক কিনে নিয়েছে। এরপরে কিছু স্টক আজকে মার্কেটে খারাপ পারফর্ম করেছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে চোলা ফাইন্যান্সিয়াল হোল্ডিং এটা প্রায় 2%-এর কাছাকাছি পড়েছে। তারপরে হুডকো এটা 2.30% পড়েছে। তারপর নুভামা ওয়েল ম্যানেজমেন্ট লিমিটেড এটা 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর করমন্ডল ইন্টারন্যাশনাল এটা প্রায় 0.87% পড়েছে। তারপর ইপকা ল্যাব এটাও 1%-এর উপরে পড়েছে এবং জেন টেকনোলজি লিমিটেড এটা 1.73% পড়েছে। তবে এই জেন টেকনোলজি এটা নিয়ে কিছু ব্রোকারের মন্তব্য এসেছে। এখানে যদি দেখেন এই যে মতিলাল ওসওয়াল এরা এই জেন টেকনোলজি এই শেয়ারটাকে ডাউনগ্রেড করে দিয়েছে, কারণ কোম্পানিটা বলতে চাইছে এই রিসেন্ট র্যালির পর এই যে জেন টেকনোলজি এই শেয়ারটা ওভার ভ্যালুড হয়ে গেছে এবং স্টকটা কিছু করতে পারে এবং এরপরে এই স্টকটাতে বেটার এন্ট্রি পয়েন্ট মানে কম দামে কেনার সুযোগ পাওয়া যেতে পারে। এরপরে আইএফ এইটা 1.27% পড়েছে এবং ওলা ইলেকট্রিক যদি দেখি আজকে আবার 50-এর নিচে নেমে গেছে এবং 0.25%-এর কাছাকাছি পড়েছে। তবে এই ওলা ইলেকট্রিকের জন্য একটি খারাপ খবর আছে। এইখানে দেখুন এই কোম্পানির যে প্রমোটার ভাবিস আগরওয়াল এবং ইনি এই কোম্পানির ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ অফিসারও, ইনি 20 কোটি টাকা ক্যাশে পেমেন্ট করেছেন এই যে কোলাটারাল হয় ধারের এগেনস্টে সেইটার জন্য। কারণটা আপনাদের একটু বুঝিয়ে বলি, এই যে কোম্পানির ফাউন্ডার ভাবিস আগরওয়াল তিনি এই ওলা ইলেকট্রিকের যে শেয়ার সেগুলো বন্ধক রেখে বাজার থেকে 250 কোটি টাকা লোন নিয়েছিলেন তার যে একটা এআই কোম্পানি এই যে কৃত্রিম ডাটা সেন্টার এইটা খোলার জন্য, এবং যে দামে এই শেয়ার বন্ধক রেখে এই 250 কোটি লোন তুলেছিলেন সেই দাম থেকে এই শেয়ারটা অনেকটাই নিচে পড়ে গেছে। তো একটা তো ব্যালেন্স করতে হবে, সেই কারণের জন্যই উনি ইনভেস্টরদের 20 কোটি টাকা ক্যাশ দিয়ে দিয়েছেন। এনার কাছে দুটো অপশন ছিল, হয় আরো কিছু শেয়ার সেই ইনভেস্টরদের দিয়ে দেওয়া, না হলে ক্যাশ দিয়ে দেওয়া। ইনি সেই ক্যাশ দেওয়াকেই বেছে নিয়েছেন, কারণ এই কোম্পানিতে যে বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করেছিল তাদের যে লস সেটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবং ইনি যে এই 20 কোটি টাকা পেমেন্ট করেছেন তো শেয়ারটা রিকভার করে গেলেও এই যে 20 কোটি টাকা তিনি ফিরে পাবেন না। আর এই যে ভাবিস আগরওয়াল তিনি দেখতে পাচ্ছেন এই আইপিওর মাধ্যমে 280 কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন এবং তার মধ্যে 20 কোটি টাকা আবার ইনভেস্টরদের পেমেন্ট করতেই চলে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।